স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। জানাবো খবরের বিস্তারিত। জনপ্রতিনিধির খাতায় নাম লেখাতে ভোটের লড়াইয়ে নিজেদের দেখতে চান জুলাই আগস্ট নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। এজন্য নতুন দল গঠনে এগিয়েছেন অনেক দূর। কাঠামো দাঁড় করাতে ব্যস্ত সময় পার করছেন তারা, যার নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। থাকবে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে নাম। বিস্তারিত দাউদ খানের রিপোর্টে। পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্রমেই তার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। গঠন হয় অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের, সংস্কারের পাশাপাশি জোরে সোরেই আলোচনায় আসে জাতীয় নির্বাচনের বিষয়টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের এ যাত্রায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ভোটের ময়দানে নিজেদের জড়াতে চায়। একাট্টা হতে পরিকল্পনা করেছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। পুরাতন যে সিস্টেম আছে সেই পুরাতন সিস্টেম থেকে বেরিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল অতীব জরুরি বর্তমান সময়ে, এবং সে রাজনৈতিক শক্তিটা 5 অগাস্টে জনগণের সামনে প্রকাশিত হয়েছিল এবং আমরা তাদেরকে অর্গানাইজড করতেছি যাতে হলো একটি শক্তি হিসাবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসেস হিসাবে এটা জনগণের সম্মুখে আসতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন, নতুন দলটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে তোলা হবে। জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। সুযোগ থাকছে না অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জোট করার। স্বাস্থ্য ব্যবস্থার নতুন করে পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, যারা এই বিষয়গুলোর সাথে ঐক্যমত ছিল এবং ভবিষ্যতে থাকবে, তাদের সাথে বাস্তবিক জায়গা থেকে একটি অ্যালায়েন্স হবে। নিছক কোনো ব্যানার সর্বস্বর সাথে অথবা নিছক কোনো ব্যানারের সাথে অ্যালায়েন্স হবে না। নাগরিক কমিটিতে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা বলছেন, নতুন রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা হবে। নতুন দল কথাই নয়, কাজে নিজেদের জানান দেবে। এখন এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা বাংলাদেশের একটা ক্রুশিয়াল ডিমান্ড যে এক বা একাধিক বড় রাজনৈতিক দল তৈরি হোক, এবং আমরা চাই আগামী নির্বাচনগুলোতে বাংলাদেশে অন্তত 3 থেকে 4টি বড় রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হোক। সেখান থেকে জনগণের রায়, জনগণের একটি প্রতিনিধি হিসেবে জনগণের নির্বাচিত দল ক্ষমতায় আসুক। বিভিন্ন জায়গায় যত নারী নেতৃত্ব আছেন এবং যারা আসলে শুধুমাত্র নেতৃত্ব না, বিভিন্ন পর্যায়ে আসলে সংগঠকের ভূমিকা পালন করেছেন, এরকম নারীদেরকে নিয়ে আসা এবং তাদেরকে নতুন স্বপ্ন এবং বিনির্মাণের জায়গায় তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া, যাতে করে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো তারা পূরণ করতে পারেন। তবে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন চায় না শিক্ষার্থী প্রতিনিধিরা। আমাদের গত 53 বছরের সবগুলো ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। ওগুলো যদি আমরা পুনর্গঠন বা সংস্কার যদি না করে আগামীর ইলেকশন প্রসেসে যাই, তাহলে সেই জায়গাটা বাংলাদেশের 2000 শহীদ এবং 50-60 হাজারের যাদের অঙ্গহানি হয়েছে তাদের সাথে একটি বেইমানি করা হবে। সবকিছু ঠিক থাকলে সবার মতামতের ভিত্তিতে আগামী 2-1 মাসের মধ্যেই দলের নামও চূড়ান্ত করা হবে বলে জানায় তারা। দলীয় নাম কবে আসবে এই বিষয়ে আমাদের এখনো কনক্রিট আলোচনা হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন আলাপ করেছেন। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উভয়ই। একই সাথে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। খুলনায় রেল সেবায় উন্মোচন হলো নতুন দ্বার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা এসে পৌঁছাবে ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটির ঢাকায় পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা। আর এই ট্রেনকে কেন্দ্র করে খুশিতে মাতোয়ারা হয়েছে খুলনাবাসী। আরামদায়ক, অনেকটাই নিরাপদ আর তুলনামূলক খরচ কম হওয়ায় যাত্রীদের ব্যাপক আগ্রহ রয়েছে রেলপথে ভ্রমণের।
স্বল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সে কারণে খুলনা ঢাকা রুটে 3 জোড়া ট্রেন চলাচল করলেও খুলনা নড়াইল রুটে নতুন রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন হয়েছে। এতে যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময়ে আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। 3.5 থেকে 4.5 ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে। প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হলো নড়াইলবাসীর। 12টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে 11টি যাত্রীবাহী কোচ ও একটি পণ্যবাহী লাগেজ ভ্যান। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। খুলনা ঢাকা রুটে চলা 3 জোড়া ট্রেনে 7-8 ঘন্টা সময় লাগলেও নতুন রেলপথের কারণে দূরত্ব কমে সময় লাগবে মাত্র 3.25 ঘন্টা। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার, এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে। 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি, আর রাত 8টায় ঢাকা থেকে ছাড়া ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত 11:15টায়। ডিবিসি নিউজ ডেস্ক। 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছে পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশ বিদেশের পর্যটক বরণে নেওয়া হয়েছে প্রস্তুতি। ছোট বড় সব হোটেল মোটেলের 75 থেকে 80% রুম ভাড়া হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পর্যটকদের বিনোদন দিতে বিভিন্ন হোটেলে ইনডোরে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে থাকছে কনসার্ট সহ নানা আয়োজন। এখানে আমাদের বুফের আয়োজন হবে। আমাদের এখানে সবকিছু মানে গেস্ট যাতে নিরাপদে এসে আমাদের এখানে ভালোভাবে খেতে পারে সেটার আয়োজন চলছে। আমাদের হোটেলের পুরা একদম মানে নিট অ্যান্ড ক্লিনের কাজ চলতেছে। গত সপ্তাহ থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের পর্যটক এর যথেষ্ট সাড়া আছে এবং যথেষ্ট বুকিংয়ের জন্য কল আসছে। আর আমরাও বিভিন্ন প্যাকেজ দিচ্ছি এবং এখানে ডিসকাউন্ট আছে। তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের খাবারের অফার আছে। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে প্রতিদিন সরকার নির্ধারিত 2000 পর্যটকের দেখা মিলছে না। ট্রাভেল পাস জটিলতার পাশাপাশি পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষেধাজ্ঞার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে পর্যটকদের সংখ্যা এবং সময় বাড়ানোর দাবি তাদের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে দ্বীপটি। প্রতি বছর পর্যটন মৌসুমে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্র। তবে এবারের চিত্র ভিন্ন। এবছর প্রতিদিন পর্যটক সংখ্যা 2000 নির্ধারণ করে দিয়েছে সরকার। রাত্রিযাপনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ভ্রমণকারীরা ডিসেম্বর ও জানুয়ারিতে সেখানে রাত্রিযাপন করতে পারলেও নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে থাকার সুযোগ পাচ্ছেন না। 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর দ্বীপে ভ্রমণে গেছেন মাত্র 7105 জন। 17 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের পর্যটক কোটা 2000-এও পৌঁছায়নি। ট্রাভেল পাসের জটিলতা, সংখ্যা সীমিত করে দেয়া আর রাত্রিযাপনে নিষেধাজ্ঞার কারণে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন, জানালেন পর্যটকরা। টেকনাফে আসা যাওয়া করতে গেলে প্রচুর পরিমাণ হয়রানির শিকার হতে হয়। স্পেশাল ফোর্স বা বিভিন্ন প্রশাসনের লোকজন দ্বারা আমাদেরকে চেকিং করা হচ্ছে এবং যা একটা হয়রানিমূলক বলা যায়। পাঁচটা আগের মতো করা উচিত। আমি এবার এসে খুব কষ্ট লেগেছে। পর্যটক ভাটায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও দ্বীপের বাসিন্দারা। যে প্যালেসের বন্ধু যে পরিবেশ মন্ত্রণালয় থেকে এমনটা নিয়ন্ত্রণ করে যে প্যালেসের কোনো জায়গায় পালাইলে এটা জরিমানা তো 50 টাকা জরিমানা করলে তো কোনো প্যালেস কেউ পালবে না। 2001 সাল মানে কিচ্ছু হবে না। যেগুলো রিসোর্ট আছে, যেগুলো রেস্টুরেন্ট আছে, আরও ক্ষতির দিকে যাচ্ছে সবাই। ব্যবসা ক্ষতির দিকে সবাই। এখন কোনো হোটেলেই ওপেন করেছে বাট কোনো পর্যটক নেই, যার কারণে খুব ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। আগামী দিনে সেন্ট মার্টিন দ্বীপবাসী না খেয়ে মরতে হবে।
তবে পর্যটক নিবন্ধনে কোনো জটিলতা না থাকার কথা জানালেন সি ক্রুজ অপারেটর। জটিলতা বলবো না, এটা মানুষজন এটাকে ভালোভাবে ওইভাবে নিতে পারেনি, কারণ অভ্যস্ত না। পাশাপাশি যে মায়ানমারে যে গোলযোগের কথা আসছে সেটা অনেকে ভয়ের মধ্যে আছে, তারা মনে করে যে ওইটা সেন্ট মার্টিন এফেক্ট করবে এরকম কিছু। দ্বীপ ভ্রমণে পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাত্রিযাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। উৎসবকে ঘিরে রাজধানীর গির্জা, নামিদামি হোটেল, রেস্তোরাঁ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চলছে নানা প্রস্তুতি। দেশ ও জাতির শান্তি প্রত্যাশাই এবার যিশুর কাছে ভক্তদের চাওয়া। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর গির্জাগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। মধ্যরাত থেকেই বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। গির্জাগুলোতে চলছে বড়দিনের প্রার্থনা সঙ্গীতের চূড়ান্ত মহড়া। গির্জা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বর্ণিল সাজসজ্জিত ক্রিসমাস ট্রি। যীশু খ্রিস্টের জন্মস্থান ও জন্মক্ষণের প্রতিকৃতি স্বরূপ রঙিন আলোতে সেজেছে গির্জার ভেতর ও বাহির। খুবই ভালো লাগে, যেহেতু এটা ধর্মীয় একটা বিষয়, ধর্মীয় মানে আধ্যাত্মিক জিনিস, কাজ করলে নিজের একটা অন্যরকম একটা ফিল হয়। শান্তি রাজ হয়ে উনি আসেন, জগৎ সংসারে মানুষের মধ্যে শান্তি, যেখানে বিভেদ, বিচ্ছিন্নতা, যুদ্ধ, বিগ্রহ আছে সেখানে তিনি শান্তি দান করেন। মিলন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের জন্য আমরা থাকতে পারি। রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও চলছে জমকালো আয়োজন। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ সহ নানা প্রতীকী অনুষঙ্গে সেজে উঠেছে চারিদিক। শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। কিডস ওয়ান্ডারল্যান্ড নামে একটা কিডস পার্টি হবে। 100 থেকে 200 কেক কর্পোরেট যখন অর্ডার আসে, যেটা নিউ ইয়ার আর ক্রিসমাসকে কেন্দ্র করে অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 600। যিশুর আগমনী বার্তা জানান দিতে রাজধানীতে চলছে নব আয়োজন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বড়দিনের প্রস্তুতিতে সেজে উঠেছে চার্চের সাথে ঢাকার বড় বড় হোটেলগুলো। মঞ্জু মাহফুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। চা বাগানগুলোতে শীত উপেক্ষা করেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে আসা হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। কনকনে ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। জবুথবু অবস্থা জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জমকালো আয়োজনে পর্দা উঠল বিপিএল এর 11তম আসরের। সোমবার বিকেলে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করেন দেশি শিল্পীরা। রাতে মঞ্চ মাতান অনুষ্ঠানের মূল আকর্ষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। বিপিএল মিউজিক ফেস্ট ঘিরে বিকেল থেকেই লোকে লোকারণ্য মিরপুর। হোম অফ ক্রিকেটে রাফার পারফর্ম দিয়ে শুরু হয় ম্যারাথন মিউজিক ফেস্ট। এরপরই মঞ্চে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতেই সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের সম্মানে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপরই বিপিএল এর এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই এবং এবারের বিপিএল এর উদ্বোধন ঘোষণা করছি। পরে একে একে গান পরিবেশন করেছেন সঙ্গীত শিল্পী জেফার মাইল সহ দেশি শিল্পীরা। এর এক ফাঁকে এই মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয় এবারের আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকদের। রাত 8:30টায় মঞ্চে ওঠার কথা থাকলেও রাত 9টা নাগাদ মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ রাহাত ফতে আলী খান। সানাইয়ের সুরে প্রথমে কিছুক্ষণ মুগ্ধতা ছড়ানোর পর শুরু হয় মূল পরিবেশনা।
ছেলে শাজমান খানকে নিয়ে একের পর এক পরিবেশন করলেন জনপ্রিয় সব গান। তার গানের মূর্ছনায় শেষ হয় বিপিএল মিউজিক ফেস্টের ঢাকা পর্ব। এরপর আয়োজন রয়েছে বিপিএল এর অপর দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামেও। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। বিজয়ের মাসে দেশের ক্রিকেটকেও বিজয়ের রঙে রাঙিয়েছে বাংলাদেশ। এই মাসেই 3 বার দেশের জন্য আনন্দের উপলক্ষ বয়ে এনেছে টাইগাররা। শুরুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে, এরপর যুব এশিয়া কাপে বাজিমাত জুনিয়র টাইগারদের। আর বছরের শেষটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক টি-20 সিরিজ জয় দিয়ে রাঙিয়েছে টাইগাররা। শেষ হতে চলেছে আরও একটি বছর। বছরের শেষ মাসটা বাংলাদেশের জন্য বিজয়ের, আর চলতি বছরে সে বিজয়ের রংটা লেগেছে দেশের ক্রিকেটেও। পুরো বছর প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা না মিললেও বছরের শেষটা বিজয়ের রঙেই রাঙিয়েছে টাইগার ক্রিকেট। শুরুটা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে। বিপিএল এর দল রংপুর রাইডার্স বাজিমাত করেছে গ্লোবাল সুপার লিগে। ক্যারিবীয় দ্বীপে আয়োজিত এই বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে গিয়েছিল রংপুর। হার দিয়ে সে আসর শুরু করলেও সবাইকে পেছনে ফেলে প্রথমবারেই শিরোপা বাগিয়ে নেয় নুরুল হাসান সোহানের দল। ফাইনালে তারা হারায় অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে। অবশ্য কিছু ক্রিকেটারের এনওসির মেয়াদ শেষ হওয়ায় তাদের ফাইনাল খেলা নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। বিসিবির কল্যাণে শেষ পর্যন্ত তারা মাঠে নামে দেশের ক্রিকেটকে এনে দেয় মাসের প্রথম আনন্দের উপলক্ষ। এর মাত্র দুদিনের মাথায় দেশের জন্য আরো বড় বিজয় ছিনিয়ে আনে অনূর্ধ্ব-19 দল। ভারতকে হারিয়ে জিতে নেয় যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব। ফাইনালে তারা ভারতকে হারায় 59 রানে। যুবা টাইগারদের দেয়া 198 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজিজুল হাকিম তামিম ও দেবাশিস দেবার বোলিং তোপে 139 রানেই অল আউট হয় ভারত। তাদের কাঁদিয়ে পুরো দেশের জন্য বিজয়ের আনন্দ দ্বিগুণ করেন টাইগার যুবারা। বছরের শেষটা ঐতিহাসিক জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ জাতীয় দল। ওয়ানডে সিরিজে না পারলেও ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। প্রতিপক্ষের মাটিতে এমন কীর্তি গড়তে 12 বছর সময় লেগেছে বাংলাদেশের। পাশাপাশি ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধুলাই করে বছরের শেষটা রাঙায় টাইগাররা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। হামজা চৌধুরী যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকার পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে আগ্রহী এখন অনেক প্রবাসী ফুটবলার। যেখানে সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে কানাডা প্রবাসী সামিত সোমের নাম। ক্ষীণ আশা আছে মেজর লিগ সকারে খেলা 2 ভাই কুইন সলিভান ও কাভান সলিভানকে নিয়েও। বছরের শেষ দিকে দেশের ফুটবল এসেছে সুখবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী খেলবেন লাল সবুজের জার্সি গায়ে। লম্বা সময় ধরে আন্তর্জাতিক সাফল্যের খোঁজে থাকা দেশের ফুটবল সমর্থকরাও বুনছেন নতুন স্বপ্ন। হামজাকে নিয়ে দীর্ঘ প্রচেষ্টা সফল হওয়ায় উৎসাহিত ফুটবল ফেডারেশনও বাফুফের সভাপতি বলেছেন, হামজার মতো দলের শক্তি বাড়াতে আরও প্রবাসী ফুটবলারের খোঁজে তারা। সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। শুধু হামজা নয়, গত কয়েক বছর ধরে বেশ কিছু প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারের সাথে যোগাযোগ করে আসছে বাফুফে, যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সামিত সোমের নাম। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা সামিতের কানাডা জাতীয় দলে অভিষেক হয়েছে বছর 4 হয়ে গেল। খেলেছেন 2টি প্রীতি ম্যাচ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা সামিত বর্তমানে কানাডার কাভালরি এফসিতে খেলছেন নিয়মিত। বয়স 27। হামজার সম্মতির পর সামিতের সাথেও নতুন করে যোগাযোগ করছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলার ক্ষীণ সম্ভাবনা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 সহোদর ফুটবলার কুইন সুলিভান ও কাভান সুলিভান। এই 2 ফুটবলারের নানি ছিলেন বাংলাদেশি, যদিও তাদের পরিবারের সাথে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ নেই। দুজনেই খেলেছেন মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনাইটেডে। খেলেছেন মেসির বিপক্ষেও। 20 বছরের গণ্ডি না পেরোনো এই 2 তরুণের সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার। তাই তাদের কাছে বাংলাদেশ আপাতত প্ল্যান বি। ইংল্যান্ড প্রবাসী জিদান মিয়ার বেড়ে ওঠা ডেভিড বেকহ্যাম একাডেমিতে। এখন স্প্যানিশ ক্লাব রায়ো ভাইয়েকানোর বি দলের সাথে চুক্তিবদ্ধ আছেন। বাবার স্বপ্ন ছেলে বাংলাদেশের হয়ে খেলবেন, তাই জিদানও মনে প্রাণে চান লাল সবুজের জার্সিতে খেলতে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।
চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর হারবিন প্রতি বছর এই সময়টায় সেজে ওঠে নতুন সাজে। শীতে তো বরফ জমেই, আর সেই বরফ দিয়েই ভাস্কররা করেন নানা কিছু। সব মিলিয়ে গড়ে ওঠে অসাধারণ এক নতুন শহর। রাতে নানা রঙের আলোয় রাঙানো হয় উৎসব প্রাঙ্গণ। ভাস্করদের এই কর্মযজ্ঞের নামে আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। শনিবার শুরু হবে এই উৎসব, চলবে 1 মাস। প্রাসাদের সাম্রাজ্য বললে চোখে ভেসে ওঠে কঠিন পাথরের তৈরি বিশাল আকৃতির এক সুদৃঢ় নির্মাণ। তবে সেই সুবিশাল প্রাসাদ যদি তৈরি হয় বরফের আদলে, তাতে বিস্ময়ের ঘোর লাগিয়ে দেয়। শুধু প্রাসাদ নয়, তৈরি করা হয়েছে নানান ভাস্কর্য। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিন শহরে শুরু হয়েছে স্নো ওয়ার্ল্ড নামের বিশ্বের বৃহত্তম বরফ এবং তুষারের থিম পার্ক। পার্কটির এবারের প্রতিপাদ্য ড্রিম অব উইন্টার, লাভ অ্যামং এশিয়া। সুনিপুণ আকৃতিতে তৈরি করা হয়েছে অট্টালিকা, প্রাসাদ সহ হাজারো পুতুল ও পশু পাখির ভাস্কর্য। দেখে মনে হবে বরফ ও তুষারের মিশ্রণে তৈরি আধুনিক শহর। চারিদিকে ছেয়ে আছে তুষার শুভ্রে। প্রতি বছরের মতো এইবারও এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। স্বামী, সন্তান ও বাবা মা সহ পুরো পরিবারকে নিয়ে এখানে এসেছি। একসাথে বরফের স্তূপে সাজানো এত ভাস্কর্য দেখে সত্যি আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। অন্তত 42টি দেশের ভাস্কর্য অবলোকন করে গড়ে তোলা হয়েছে এই পার্কটি। তবে প্রধান সুউচ্চ ভাস্কর্যটি অবস্থিত পার্কের মূল কেন্দ্রে, যা খেলাধুলা বিষয়ক সংস্থা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া OCA এর প্রতিকৃতিতে তৈরি। প্রাসাদ ছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ হচ্ছে 300 মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড। 15টি আঁকাবাঁকা পথ নিয়ে বানানো হয়েছে পিচ্ছিল এই স্লাইডগুলো। কর্তৃপক্ষ বলছে, দৃষ্টিনন্দন এই পার্কে প্রতি বছর 20 লাখেরও বেশি দেশি বিদেশি পর্যটকের আনাগোনা ঘটে। বিশ্বের নানান স্থাপনাকে লক্ষ্য রেখেই বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে বেশি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া বিদেশি পর্যটকদের সুবিধার্থে আমরা পার্ক জুড়ে চীনা এবং ইংরেজি ভাষার ব্যবস্থা করেছি। ফলে আমরা আশাবাদী এবারেও লাখো দর্শনার্থীর আগমন ঘটবে। এই নৈসর্গিক সৌন্দর্য রাতের জমকালো আলোয় দ্বিগুণ রূপ ধারণ করে। লাল, নীল, হলুদ কিংবা সবুজ বর্ণের বর্ণিল নিয়ন আলোয় ফুটে ওঠে 8 লাখ বর্গমিটারের এই বরফের শহর।